তো নানা নামে তাদেরকে আরেকটা জিনিস আপনি আপনাদের তদন্তে আপনার আরেকটু বলি জি আপনার রিবেল হান্ট বলে একটা অপারেশন করেছিল রিবেল হান্ট, ইয়েস, ওই বিডিআর বিদ্রোহের পরে, এবং ওই সময় বেশ কিছু বিডিআর সদস্যকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে তারা আটক করেছিল। এবং সাধারণত বিডিআর বিদ্রোহের পরে যারা পালিয়েছিল তারা কিন্তু তাদের স্বনামে থাকতে পারেননি কোথাও। হয়তো বাড়ি বরিশাল থেকেছেন এসে গোপালগঞ্জ, বাড়ি চট্টগ্রাম থেকেছেন খুলনায়, নাম পাল্টিয়ে হয়তো চাকরি বাকরি করেছেন ছোটোখাটো, এবং সেখান থেকেও কিন্তু তাদেরকে উঠিয়ে নেওয়া হয়। আচ্ছা, একজনকে গোপালগঞ্জ থেকে উঠিয়ে নেওয়া হয় এবং সেখানে তার সাথে একজন ছিল মোটরসাইকেলে, তার মানে প্রত্যক্ষদর্শী আছে, এবং পরবর্তীতে তাকে নদীতে হত্যা করে নদীতে ফেলে দেয়, সেই লাশ ভেসে ওঠে এবং সেই লাশ শনাক্ত হয় এবং এক জায়গায় কবরস্থ করা হয়েছিল, সেখান থেকে কবর খুঁড়ে পরবর্তীতে তাকে ডিসির অনুমোদন নিয়ে তার পরিবার লাশ দাফন করে তার এলাকায়। আপনারা আপনাদের তদন্তে বলছেন যে নানা কায়দায় হত্যা করা হতো, এর ভিতরে ইনজেকশন পুশ করে হত্যার বিষয় আছে। আমি একটু বলি, তারপরে কখনো গাড়ি চাপা দিয়ে, একটু আপনাদের ভিডিওটাও দেখে নিই, যে কোনো একটা ভিডিও, তারপরে আমরা আলোচনা চালিয়ে যাই। বালতির মতো ওটার ভিতরে পা রেখে দিলে আস্তে আস্তে পানি গরম হতো, তখন না এটা ঠিক না, আপনার ঠিক না, মানে আপনি আপনাদের যে ভিডিওগুলো, আপনাদের যে বক্তব্য, এটা আমাদের ঠিক না, এটা অন্য জিনিস। হ্যাঁ, অন্য জিনিস আমার মনে হয় এটা ঠিক না। হ্যাঁ, এটা ঠিক না। জি, আমি যেটা বলছিলাম যে আপনারা বলছিলেন কাউকে ইনজেকশন পুশ করা হয়েছে, কাউকে গাড়ি চাপা দেওয়া হয়েছে, কারো ট্রেনের নিচে, এই কাজগুলো কেন করা শুরু হয়েছে যদি বলতেন, আর ফাঁকে যদি ভিডিওটা পাওয়া যায় আমাদের দেখবে। প্রথম হচ্ছে, আগে তো আমরা প্রথম দিকে দেখেছি যে উঠিয়ে নেওয়ার পর কয়েকদিন পর তাকে ব্রিজের গোড়ায় অথবা জঙ্গলে গুলি করে রাস্তার পাশে ফেলে দিত। জি, এবং এইটা নিয়ে মানুষের ভিতরে নানান প্রশ্ন শুরু হয়ে গেল। প্রথম দিকে চুরি ডাকাতি মনে করতো, পরবর্তীতে মানুষ আস্তে আস্তে যখন প্রশ্ন করা শিখলো, যে মানে যখন বুঝতে শিখলো যে না, এটা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া হবে না, খুব ট্রেন আপ পিপল ছাড়া এইভাবে গুলি করতে পারে না, যখন মানবাধিকার কর্মী হিসেবে আপনারা ব্যাখ্যা আমরা তো এটা বহুবার ব্যাখ্যা দিয়েছি। এবং এরপরে যেটা হলো যে তারা তখন আর লাশ রাস্তাঘাটে ফেলতো না, তখন তারা দায় মুক্তি নেবার জন্য দায় থেকে নিজেরা বাঁচার জন্য তারা এই লাশগুলোকে পেট চিরে বস্তা বেঁধে নদীতে ফেলতো, কখনো কখনো ফ্রিজিং করে রাখা হতো। আজকে হয়তো নিতে পারছে না, কাল বা পরশু দিন সবাইকে গোছায় নিয়ে গেল, তারপর ট্রেন লাইনে ফেলে দিচ্ছে। এবং তারপরে হ্যাঁ, এবং ওই যে ইমরুল যে বক্তব্যটা দিয়েছে, এটা আরও এক দুজন দিয়েছে আমাদের কাছে, যে বরফ, মানে বস্তা একদম ধরলে বরফ, তার মানে এদেরকে প্রিজার্ভ করে রাখা হয়েছিল। তারপর তাদেরকে চলন্ত ট্রেনের নিচে ফেলতো, যাতে মানুষ না বুঝতে পারে যে এইটা এই ধরনের ভিকটিম। এটাকে নিছক ট্রেন দুর্ঘটনা বলে চালায় দেওয়ার চেষ্টা করা হয়েছে। একজনের বক্তব্য বাসের নিচে, ট্রাকের নিচে, এটা তো আমরা তখনও পত্রপত্রিকাও পেয়েছি জি, যে এরকম ঘটনা ঘটছে। এই জিনিসগুলি তারা করেছে। তারপরে ইনজেকশন পুশ করে একদম অজ্ঞান করে ফেলে তারপর দম আটকে মেরে ফেলতো। এই ঘটনা আমরা নারায়ণগঞ্জের 7 খুনের ব্যাপারে বর্ণনাটা পেয়েছি, একই বর্ণনা আমরা এখানে। তার মানে হচ্ছে এই কৌশলগুলি তারা কিন্তু ভালোভাবে রপ্ত করেছিল। এই কৌশলটা কিন্তু একজন অফিসার বা দুইজন অফিসার না, অনেকেই এই কৌশল অ্যাপ্লাই করত। মানে আপনি বলছেন যে এটা একটা ট্রেন করা হচ্ছে, একটা ঘাতক বাহিনী তৈরি হয়ে গেছিল আসলে 15-15.5 বছর ক্ষমতার ভিতরে এটা হয়েছে। আরেকটা জিনিস আপনাকে বলি, শুধু যে এটা হচ্ছে তা না, এদেরকে জিজ্ঞাসাবাদের সময় যে নির্যাতনগুলি করা হতো এটা কল্পনার বাইরে। যেমন আপনারা দেখেছেন একটা চেয়ার ছিল, আমরা একটু নির্যাতনের একটু কাহিনী শুনি, তারপরে আপনি জি জি এই যে আপনি যেটা কথা বলছেন সেটাই। জি, এই যে চেয়ার ছিল, যেটা আসলে চলুক, আমরা আলোচনাও চালিয়ে যে এটা আপনি শব্দ অফ করে দেখান। জি, এই চেয়ারের কথাই বলছিলেন। এই চেয়ারটা আমরা র‍্যাব 2 CPC 3 এর এই পাসপোর্ট অফিসের উল্টা দিকে, জি, এইখানে আমরা এই চেয়ারটা খুঁজে পাই। ময়লা স্তূপের ভিতর রাখা ছিল যাতে আমরা বের করতে না পারি। যাই হোক, আমরা এটা পেয়েছিলাম। এবং তারপর যেটা খেয়াল করে দেখলাম, নিচে একটা মোটর লাগানো ছিল।
তারপর আমরা বোঝার চেষ্টা করলাম যে আসলে এটার কাজ কিভাবে হতো। তখন দেখা গেল এইটা চেয়ারের সাথে হাত পা বেঁধে আস্তে করে প্রথম চেয়ারটাকে ঘুরিয়ে দেওয়া হতো, তারপর এটা দ্রুত ঘুরানো হতো। আসলে 1-1.5 মিনিটের ভিতরে যাকে বসানো হতো সে নিস্তেজ হয়ে যেত। আপনারা বলছিলেন নোক টেনে ছিঁড়ে ফেলা, এটা পরে জি একটা মানে ঘুরালে তখন সে বমি করতো এবং নিস্তেজ হয়ে যেত। জি। এবং তার জিজ্ঞাসাবাদের ওই সময়টাতে তাকে জিজ্ঞাসাবাদের চেষ্টা করা হতো। কখনো কখনো হাত পায়ের নখ প্লাগ দিয়ে টেনে বের করে ফেলতো, প্লাগ দিয়ে টেনে বের করে ফেলতো। এরকম নখ নেই, নতুন গজিয়েছে, এরকম ভিকটিমদের সাথে আমাদের দেখা হয়েছে। তারপর ধরেন একটা ছেলে ছিল, খুব বেশি বয়স ছিল না, কিশোর বয়সে তাকে নরসিংদী এলাকার থেকে মাদ্রাসা থেকে উঠিয়ে আনা হয় এবং তাকে এত পরিমাণ নির্যাতন করে যে সে মানে মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। এখনো ঠিক হয়নি। তাকে তার ছবি আমরা দেখিয়েছি, আমরা দেখেছি, জি। এবং সেই ছেলেটিকে খুঁজে পাওয়ার জন্য আমাদের সহকর্মীরা অনেক কষ্ট করেছেন এবং অনেক কষ্ট করে তাকে আসলে পাওয়া গেছে। আমরা সেই যেখানে নিয়ে ধরে রাখতো প্রথম আয়নাঘর, তার একটু চিত্র দেখবো বিদেশি সাংবাদিকেরই, তারপরে আমরা একটা ব্রেকে যে আবার আলোচনা। আমরা কি দেখাতে পারবো সেই আয়নাঘর যেখানে নিয়ে যেত, নির্যাতন করতো, যেখানে সম্ভব হবে একটু দেখান, দেখি আমরা সেই জায়গাটা একটু। ট্রান্সফার করছি একবার গেট দিয়ে ডুবে সাথে হাতে বাম পাশে, না হাতে ডান পাশে হাতে। আমি যদি একদিক ডুবে হাতে ডান পাশে। সাইজ কি সেলগুলোর? স্যার টয়লেট টাইপ স্যার, বুঝিয়ে বলুন। টয়লেট স্যার, মানে এটা কিন্তু সেনা সদস্য বর্ণনা করছেন কোথায় গিয়ে না। 8 ফিট স্যার, এরকম লম্বা, লোহার গেট লাগানো স্যার, সার্কিল লাগানো। Look at how tiny this room is, and it's still divided into 7 different cells. Look, I'll just come into this one to show you how small it is. I'm about 5 feet 4 inches tall, and I can stand up straight in this particular one, but I cannot extend my arms all the way out. But if you go just next door to this one over here, take a look. I cannot stand up straight. I cannot extend my arms. And imagine that people spend months or উত্তরাস্ত টিএফআই সেল, in these cells. টিএফআই সেলের একটা অংশ ছিল, এটা একেবারে খুব মানে জঘন্যতম একটা সেল, মানে এখানে 4-5টা সেল। কিন্তু এই আলামতগুলো তো অন্তর্বর্তী সরকারের সময় আবার ধ্বংস করা হয়েছে, আমি সে বিষয়ে কথা বলবো এবং আপনার এই আলোচনা আমরা কন্টিনিউ করব। তার আগে আরো একটি বিরতি নিচ্ছি।